এখন পর্যন্ত স্যার জানি না, মেবি ভ্যাকসিন দিয়ে, সবাইকে ভ্যাকসিন দিবে তারপর, মানে ইউনিভার্সিটির সবাইকে। ইয়ে কি ইউনিভার্সিটির ভ্যাকসিনের ডিক্লারেশন আসছে নাকি না? না স্যার, আসে নাই, কিন্তু সেদিন একটা শুনলাম তো, শিক্ষামন্ত্রী বললো যে ভ্যাকসিন দিয়ে তারপর হ্যাঁ, ওরকম আবাসিক হলে কথাবার্তা। প্রবেশ করানো। ওরকম কথাবার্তা তো পত্রিকায় আসছে দেখলাম, বাট এখন ইনফ্যাক্ট সেটা সরি, সেটাও যদি হয় সেটাও আসলে সময়ের ব্যাপার, যে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে তারপর ক্লাস শুরু করা। বাট মার্চে মার্চে যদি তোমাদের খুলে যেত হয়তো, তাহলে তোমাদের এটা হচ্ছে তোমাদের থার্ড টার্ম চলতেছে, তার মানে তোমাদের 2টা টার্মের পরীক্ষা জমে গেছে তাই না টোটাল? জি স্যার। জি স্যার। দুইটা টার্মের পরীক্ষা জমে যাওয়া, সেগুলো কভার করতে হবে, থার্ড টার্মের এটাতেও কভার করতে হবে, সুতরাং এগুলো অনেক ফ্যাক্টর। ওকে, সো now I can start, right? So তোমাদের লাস্ট লেকচারে যদি মনে থাকে, লাস্ট লেকচারে আমি জাস্ট সিম্পলি কিছু জিনিস শেয়ার করতেছিলাম না, যে মেটাবলিজম কি, মেটাবলিজম কত প্রকার, মেটাবোলাইট, মেটাবলিক পাথওয়ে। তো সো আমার পয়েন্ট হচ্ছে, আমি তো তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াইছি, ইনফ্যাক্ট সেইখান থেকেও যদি আমি বলি যে আমি জানি না তোমাদের এখন কিভাবে সম্ভব, এখন তো আরো অনেক দূরে আসো, সুতরাং কিভাবে তোমাদের কনসেন্ট্রেশন এখানে আনা, কনসেন্ট্রেশন ধরে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো আমি মনে করি যে তোমরা চেষ্টা করো অন্তত যে যেভাবে হোক ক্লাসগুলো যেন বোঝা যায়, ক্লাসগুলো যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়বো। তো দেন আমি শেয়ার করতে চাচ্ছি যে আমার, জাস্ট এ মিনিট। ওকে, সো তোমরা, আমি অলরেডি স্লাইডটাও শেয়ার করছি গতদিন, তো তোমরা হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডটা, যে যদি এখানে আমি এই জিনিসগুলো বেসিক্যালি কভার করছি না, মেটাবোলাইটস, প্রাইমারি মেটাবোলাইটস, সেকেন্ডারি মেটাবোলাইটস, মেটাবলিক পাথওয়ে, হ্যাঁ, এবং মেটাবলিজম যে 2 প্রকার, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম, এবং খুব 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 বেসিক না, কোশ্চেন জিজ্ঞাসা করবে স্যারেরা যে তুমি মেটাবলিজম বলতে কি বুঝো, ক্যাটাবলিজম কাকে বলে, অ্যানাবলিজম কাকে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, এই ধরনের জিনিসগুলা। তো আমার মনে হয় তোমাদের এগুলা কোনো প্রবলেম হওয়ার কথা না, সোফার তোমরা মেটাবলিজমের যে বেসিক এগুলা, এই যেমন এই রিঅ্যাকশনটা এখানে যে যেটা দেখানো হয়েছে, আর্টওয়ার্ক যেটা দেখানো হয়েছে এই জায়গায়, এটা দিয়ে তোমরা বুঝতে পারতেছো যে অ্যানাবলিক রিঅ্যাকশনে কি হয় এবং ক্যাটাবলিক রিঅ্যাকশনে কি হয়। ক্যাটাবলিজম মনে রাখবা, ক্যাটাবলিজম মানে অনেকটা কাটা, ব্রেকডাউন করা, রাইট? লার্জার মলিকুল ব্রেকডাউন হয়ে স্মল মলিকুলার হবে এবং সাথে এনার্জি রিলিজ হবে। ফর এক্সাম্পল, স্টার্চ ভেঙে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ থেকে আরো কার্বন ডাইঅক্সাইড হবে, সাথে এনার্জি পাবা। আবার স্মল মলিকুল তোমার একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, এবং এই যে এখানে অনেক ধরনের রিঅ্যাকশন টিঅ্যাকশন ইনভলভ, এবং এই রিঅ্যাকশনগুলোর জন্য এনার্জি লাগে আসলে। অনেক রিঅ্যাকশনে তোমরা জানো যে এটিপির ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? তো এই এনার্জি লেগ দিয়ে তার হেল্প নিয়ে এই স্মলার মলিকুলগুলো তখন লার্জার মলিকুলে কনভার্ট হবে, এটা হচ্ছে তোমার অ্যানাবলিক রিঅ্যাকশন। তো এখান থেকে তো আমরা কয়েকটা পার্থক্য দেখতে পাচ্ছি, যে স্মল মলিকুলগুলো লার্জার মলিকুলে কনভার্ট হচ্ছে, লার্জার মলিকুলগুলো স্মল মলিকুলে কনভার্ট হচ্ছে, আবার এখানে এনার্জি লাগতেছে, এখানে এনার্জি রিলিজ হচ্ছে, তাই না? এটা কাইন্ড অফ ব্রেকডাউন, এটা হচ্ছে তোমার সিনথেসিস, ঠিক আছে? এই যে 3টা পার্থক্য মেজর, লার্জার স্মলার গুলা লার্জারে হবে, এখানে এনার্জি রিকোয়ারমেন্ট আছে, এখানে তোমার ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে? তো এই এরকম পার্থক্যগুলো তোমাদের সাথে সাথে মনে রাখতে হবে।
I hope you also understand this figure. Energy containing molecules যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, দেখো সেম আগেরটার মতোই কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন এগুলো যখন ব্রেকডাউন হবে through catabolism, they will be converted into smaller molecules like this. At the same time, they will release the energy. That energy will be conserved in the form of chemical energy like ATP, NADH, NADPH, FADH2. And then when the smaller precursor molecules like this, amino acid, sugar, fatty acid, nitrogenous base, they will be converted into the macromolecules or larger molecules with the help of this energy, these things. এই যে এনার্জি গুলো কনজার্ভ হয়েছিল, হ্যাঁ, সেগুলো আবার এখানে ইউটিলাইজড হয়ে যাবে, ইউটিলাইজ হয়ে আবার এরকম হবে। সো দেখো এই ব্রেকডাউন এবং বিল্ড আপ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, রাইট? এটা তোমাদের বুঝতে হবে ক্লিয়ারলি। আচ্ছা, এই পর্যন্তই বেসিক্যালি আমার অ্যানাবলিজম, মেটাবলিজম এগুলো নিয়ে বেসিক একটা আইডিয়া দেওয়া আর কি। এই ফিগারটা দেখো, এখানে দুইটা টার্ম আমি ইউজ করছি, অটোট্রপস এন্ড হেটারোট্রপস। তো আমাদের এখানে অটোট্রপস এন্ড হেটারোট্রপস টার্মটা আমি কেন আনছি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেটাবলিজমের জন্য যা কিছু আমাদের দরকার, মানে যে ধরনের মলিকুলগুলো আসে এগুলো কিভাবে আসে এট ফার্স্ট, সেটা একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আসছি। দেখো যে লিভিং অর্গানিজমস ক্যান বি ডিভাইডেড ইনটু টু লার্জার গ্রুপস অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল ফর্ম ইন হুইচ দে অবটেন কার্বন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আমরা কিভাবে এই কার্বনটাকে এনভায়রনমেন্ট থেকে ইউটিলাইজ করি সেটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে সকল লিভিং অর্গানিজমসকে। একটা হচ্ছে অটোট্রপস, একটা হচ্ছে তোমার হেটারোট্রপস। কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে অটোট্রপস। অটো মানে তোমরা জানো যে স্বয়ংক্রিয়, রাইট? Autotrophs মানে they can use the carbon dioxide from the atmosphere as the sole source of carbon, মানে তারা ডিরেক্টলি এই কার্বন ডাইঅক্সাইডটাকে তারা এনভায়রনমেন্ট থেকে ইউজ করতে পারে, ফ্রম হুইচ দে কনস্ট্রাক্ট অল অফ দেয়ার কার্বন কন্টেনিং বায়ো, এবং তারা নিজেরাই তাদের সকল এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ার থেকে নিয়ে সেখান থেকে তারা তাদের নিজেদের বায়োমলিকুলসগুলো তৈরি করতে পারে। যেমন আমরা জানি হায়ার প্লান্ট অ্যান্ড ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যারা হায়ার প্লান্ট ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তারা সরাসরি লাইট অ্যাবজর্ব করবে সানলাইট থেকে, না নেওয়ার পরে সেখানে কার্বন ডাইঅক্সাইডকে ইউটিলাইজ করে তারা তাদের কার্বন কন্টেনিং মলিকুলসগুলো যেমন গ্লুকোজ, হ্যাঁ, কার্বোহাইড্রেট, ইভেন প্রোটিন, এই জিনিসগুলো তৈরি করতে পারবে। দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড অটোট্রপস। They do not depend on other living organisms. They can prepare their own own biomolecules by themselves. That is why they are called autotrophs. Okay, then comes to heterotrophs. So আমরা জাস্ট জানতে পারতেছি ঠিক উল্টাটা। Heterotrophs, they cannot use atmospheric carbon dioxide and must obtain carbon from their environment in the form of relatively complex organic molecules such as glucose. So they cannot use the carbon dioxide directly. So they have to obtain the carbon from the environment in other forms such as like glucose, like for example like higher animals and most microorganisms, so like us, right? And any other animals, they have to absorb glucose, these biomolecules from other sources. That is why they are called heterotrophs. So heterotrophs are in fact dependent on autotrophs. So autotrophic cells are relatively self-sufficient, তাই না, কারণ তারা তো নিজেরাই তৈরি করতে পারছে, whereas heterotrophic cells are not, because they must have to subsist on the products of other cells with their requirement for carbon in more composition. So তার মানে আমরা জানলাম যে autotrophic cellগুলো are self sufficient because they can produce their own food. On the other hand, heterotrophic cells must subsist মানে depend করা, হ্যাঁ, depend on the products of other cells. এটা আমরা জানলাম। তোমরা এখানে যদি একটু খেয়াল করে এই ফিগারটার মাধ্যমে জাস্ট আমি ডিটেইলসে যাব না। সানলাইট, ফটোসিনথেটিক অটোট্রফ যারা সানলাইট নিয়ে, ঠিক আছে, যারা তোমার এই যে দেখো সানলাইট নিয়ে এবং অর্গানিক প্রোডাক্টস তৈরি করতেছে, তারা দেখো অর্গানিক প্রোডাকশন, এবং হেটারোট্রপস কি করতেছে সেগুলাকে আবার ইউজ করতেছে, ঠিক আছে। সাইক্লিং অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন বিটুইন দ্য অটোট্রপিক and heterotrophic domains in the biosphere. কিভাবে হয়? In our biosphere, autotrophs and heterotrophs live together in a vast interdependent cycle in which autotrophic organisms use atmospheric carbon dioxide to build their organic molecules. ঠিক আছে, and some of them generating oxygen from water in the process. Our heterotrophs in use the
organic products of autotrophs as nutrients and return carbon dioxide to the environment. আবার তারা কি করতেছে, কার্বন ডাইঅক্সাইডকে তারা এনভায়রনমেন্টে ফেরত দিচ্ছে। ঠিক আছে, তো এই সার্কেলটা দেখেও আমরা বলতে পারি যে কিভাবে অটোট্রপস এবং হেটারোট্রপসটা একে উপরে ডিপেন্ডেন্ট। দেখো ফটোসিনথেটিক অর্গানিজমগুলো কি করতেছে, অক্সিজেন এবং অর্গানিক প্রোডাক্টস ডেলিভার দিচ্ছে, হেটারোট্রপস এগুলো কি নিচ্ছে, তারা আবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে, হ্যাঁ, এবং ওয়াটার রিলিজ করতেছে, এবং সেটা আবার এই ফটোসিনথেটিক অটোট্রপস দ্বারা ইউজ হচ্ছে, তাই না, ইউজ করে সানলাইটের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি করতেছে। তাহলে দে আর ইন্টারডিপেন্ডেন্ট টু ইচ আদার। This is the cycling of carbon dioxide and oxygen between these two different types of organisms like autotrophs and heterotrophs. তো আমি হোপফুলি আমরা মেটাবলিজম যেহেতু পড়তেছি, অতএব আমরা জানলাম যে আমাদের মেটাবলিক সোর্স গুলো কোথা থেকে আসে। তো আমরা সেটার উপর ডিপেন্ড করে অটোট্রপস কারা, হেটারোট্রপস কারা, হোপফুলি তোমরা আন্ডারস্ট্যান্ড। তাহলে ফিশ কি হবে বলো তো, হেটারোট্রপস হবে নাকি অটোট্রপস হবে? Definitely না, ফিশ তোমার হেটারোট্রপস হবে, যে কোনো এনিমেলস, রাইট, বিকজ দে হ্যাভ টু ডিপেন্ড on the autotrophs for their foods and nutritions as well. So then that is all from my last the first lecture. So I hope you got all of this information nicely, and if you have any questions regarding these slides, so you can ask me. আবার আমি বলি, আমি মেটাবলিজম কাকে বলে বললাম, এখানে এটার উদ্দেশ্যটা কি সেটা এখানে বলা আছে। দেন এখানে আমি বলছি মেটাবোলাইট কাকে বলে, এই দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মেটাবোলাইটস কারা, সেকেন্ডারি মেটাবোলাইটস কারা, এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি, কেন প্রাইমারি মেটাবোলাইটস, কেন সেকেন্ডারি মেটাবোলাইটস, তাদের ফাংশন, তারা কোথায় হয়। তারপর আমি বলতেছিলাম যে মেটাবলিক পাথওয়ের ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল, না এইগুলো সবগুলোর নাম তোমাদের মুখস্থ করতে হবে এবং তোমরা জানো অলরেডি, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, পেন্টোস্টার্সের পাথওয়ে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলো সবগুলো তোমরা কিন্তু জানবা যে এগুলো হচ্ছে মেটাবলিক পাথওয়েস। আবার এরপরে আসব মেটাবলিজমকে দুই ভাগে ভাগ করা যায়, ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। ক্যাটাবলিজম কাকে বলে, অ্যানাবলিজম কাকে বলে, এই দুটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি সোফার ডিসকাস করলাম, লাস্টলি অটোট্রপস এন্ড হেটারোট্রপস নিয়ে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা যখন মেটাবলিজম চিন্তা করতেছি, তো আমরা তোমাদের বলছিলাম যে আমরা বিশেষ করে এই কোর্সে আমরা যে বায়োমলিকুলস গুলোর সম্বন্ধে এর আগে জানছি, সেই বায়োমলিকুলস গুলোরই মেটাবলিজম আমরা পড়বো। অতএব আমাদের কিন্তু আগের সেই ডেফিনেশন থেকে শুরু করে স্ট্রাকচার, ফাংশন, এগুলোর ভিতর এগুলো নিয়ে কিন্তু কিছুটা মাথায় থাকতে হবে, দেন ইজি হবে আর কি পরের, এখন সেকেন্ড ইয়ারে তোমাদের এই পড়াগুলা। তো আমি মনে করি যে এখন আমি তাহলে চলে যাব যে কোনো একটা বায়োমলিকুলসের মেটাবলিজমে। সো কোনো একটা মেটাবলিজম বলতে আমরা লেটস স্টার্ট উইথ কার্বোহাইড্রেট, যেহেতু কার্বোহাইড্রেট আমাদের ফার্স্ট। ওকে, সো আমি স্টপ করলাম এই স্লাইডটা। নেক্সট মুভ টু দ্য নেক্সট স্লাইড। সো আমি তাহলে এখন চলে যাচ্ছি কার্বোহাইড্রেট মেটাবলিজম, ঠিক আছে। ওকে, কেউ কিছু বলবা? কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমি চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা এখন পড়বো। প্লিজ ট্রাই টু কনসেন্ট্রেট। সো কার্বোহাইড্রেট মেটাবলিজম যদি আমি শুরু করি, তাহলে আমি বলবো যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, তাই না। এখন আমরা এখানে আসলে বোথ জিনিসটা আসবে, যে কিভাবে ব্রেকডাউন হচ্ছে এবং কিভাবে তোমার সিনথেসিস হচ্ছে, দুইটাই কিন্তু আসতে পারে। কারণ তোমরা জানলা যে মেটাবলিজম বলতে আসলে দুইটা জিনিসই বোঝায়, ঠিক আছে। তো যদি তাই হয়, তাহলে আমাদের দুইটার ব্যাপারে ধারণা থাকতে হবে। তা আমরা এখন জানবো যে এই কার্বোহাইড্রেট নেওয়ার পর সেটা বডিতে, এটা আসলে একটা রিপ্রেজেন্টেটিভ। ওকে, let's know about the human metabolism. আমরা আসলে লিভিং সিস্টেমের মেটাবলিজম যখন বলি, তখন স্বাভাবিকভাবে চলে আসে যে আমাদের নিজেদের বডি, রাইট, এবং যত অ্যানিমেল আছে ইনফ্যাক্ট অলমোস্ট সেম,
মেটাবলিজম যখন ঘটবে একইভাবে মেটাবলিজমটা ঘটবে, রাইট? তো আমরা হিউম্যানকে এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে আমরা এটা পড়বো। তো আমরা এখন কার্বোহাইড্রেট মেটাবলিজমে যাওয়ার আগে তো স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, সো কার্বোহাইড্রেট মেটাবলিজমে যাওয়ার আগে তাহলে আমাদের খেয়াল করো যে কার্বোহাইড্রেটটা আমরা কোথা থেকে পাই। আমি একটু শুধু বলার চেষ্টা করছি তোমাদের, কার্বোহাইড্রেট আমরা অবশ্যই প্লান্ট থেকে পাই। প্লান্ট আমরা খাইলে প্লান্ট সোর্স থেকে আমরা পাই, এবং আমরা খাওয়ার পরে তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি দেখো, কার্বোহাইড্রেট মেটাবলিজমের পারপাসটা কি? আমরা জানি যে কার্বোহাইড্রেট কি হিসেবে কাজ করে, মেইন ফাংশনটা কি তাদের? এনার্জি সোর্স। সোর্স অফ এনার্জি, রাইট? তাহলে আমরা কিন্তু কার্বোহাইড্রেটের আমরা জানি অনেক ফাংশন আছে, আমরা যেতে পারবো না, অনেক কিছু ডিসকাস করতে পারবো না। অ্যাটলিস্ট মেজর যে কথাটা, যে কার্বোহাইড্রেট ইজ দ্য মেজর সোর্স অফ এনার্জি, সো হাউ দিস কার্বোহাইড্রেট হেল্প টু প্রডিউস এনার্জি সেটা আমরা দেখবো মেইনলি। কেমন? তাহলে আমরা এখন কাজ করি কিভাবে আমরা খাবারটা খেলাম, খাওয়ার পরে কি ঘটনা হচ্ছে সেটা দিয়ে শুরু করে করে আমরা এখন সামনের দিকে আগাবো। যে আমি ভাত খাইলাম, কার্বোহাইড্রেট নিলাম, এই কার্বোহাইড্রেট নেওয়ার পরে আমাদের বডিতে যাওয়ার পর কিভাবে এটা ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হওয়ার পরে কিভাবে এটা ব্লাডের মধ্যে যাচ্ছে, ব্লাডের মধ্যে যাওয়ার পরে কিভাবে সেলের ভিতরে ঢুকবে, সেলের ভিতরে ঢুকার পর কিভাবে, তোমরা তো জানো না গ্লাইকোলাইসিস কোথায় হবে, সেলের ভিতরে না বাইরে? গ্লাইকোলাইসিস কি সেলের ভিতরে হয় না বাইরে হয় বলো তো? স্যার ভিতরে সাইটোপ্লাজম। আর কেউ কিছু বলবা? ও তো বলছে ভিতরে, তোমাদের কেউ কিছু? তোমরা এটা জানো না গ্লাইকোলাইসিস কোথায় হয়? আচ্ছা, টিসিএ সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। তো এই মাইটোকন্ড্রিয়া কি সেলের ভিতরে না বাইরে? ভিতরে। হ্যাঁ, তো এটা তো খুব বেসিক না? আমার কথা তো সবাই জানবা, তোমরা একজন অ্যান্সার দিচ্ছ। অবশ্যই তোমার সেলে এই যে শক্তি উৎপন্ন কি সেলের বাইরে হবে? ইম্পসিবল, রাইট? শক্তি উৎপন্ন হবে সেলের ভিতরে। শক্তি উৎপন্ন হবে সেলের ভিতরে, সেল সেই শক্তিটা ব্যবহার করবে বলেই তো সেল বেঁচে থাকবে। আর সেল বেঁচে থাকা মানে হচ্ছে তোমার টিস্যু বেঁচে থাকবে, আর টিস্যু বেঁচে থাকবে মানেই তোমার একটা অর্গান বেঁচে থাকবে, আর অর্গান বেঁচে থাকবে মানেই তুমি বেঁচে থাকবা, রাইট? জি স্যার। ওকে, তাহলে আমরা কি জানলাম যে সেলের ভিতরে হবে এই সব ঘটনাগুলো, রাইট? সো তোমাদের তাহলে এখন খেয়াল করো, তোমাদের কাজ হচ্ছে কি, তাহলে তোমাদের বুঝতে হবে যে এই সেলটা কিভাবে গ্লুকোজটা নিচ্ছে, গ্লুকোজটা নিয়ে কিভাবে গ্লুকোজের মেটাবলিজমটা, মানে গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাচ্ছি। আপাতত এইটুকু কনসেন্ট্রেট করার চেষ্টা করবা। আমি তোমাদের মনে হয় বুঝতে পারছি যে আমি কার্বোহাইড্রেট খাবো, কিভাবে এটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হওয়ার পর কিভাবে এটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর কিভাবে ব্লাডের মাধ্যমে এটা তোমার সেলের ভিতরে ঢুকবে, দেন সেলের ভিতরে গিয়ে কিভাবে গ্লাইকোলাইসিস হবে, টিসিএস সাইকেল হয়ে কিভাবে এনার্জি প্রডিউস হবে। দ্যাট ইজ মাই পারপাস। এই সিকোয়েন্সটা কি বুঝছো তোমরা? জি স্যার। হ্যাঁ, এই সিকোয়েন্সটা ফলো করবা, রাইট? আমি সামনে আগাবো এবং এই সিকোয়েন্সটা ফলো করবা, যে মাথার ভিতর নিয়ে নয় ভাবে যে আমি কার্বোহাইড্রেট খাওয়ার পরে কিভাবে সেল পর্যায়ে গিয়ে সেটা আমাদেরকে এটিপি, আমি বলবো মানে পারফেক্টলি যদি বলি বা যদি প্রিসাইসলি বলি, সো যে হাউ দিস কার্বোহাইড্রেট কন্ট্রিবিউটস টু দ্য প্রোডাকশন অফ এটিপি, দ্যাট ইজ আওয়ার পারপাস। ওকে, সো নাও স্টার্ট উইথ কার্বোহাইড্রেট ডাইজেশন। ওকে, ডাইজেশন না, তাহলে আমরা জানি এখানে কিছু বেসিক কথাবার্তা আসবে, আসলে এগুলা তেমন কঠিন কিছু, সবই তোমরা জানো। যে মেজর সোর্স অফ কার্বোহাইড্রেট ইজ ফাউন্ড ইন প্লান্টস, তাই না? আমরা জানি যে প্লান্ট থেকে আমরা মেজর কার্বোহাইড্রেটটা পাই, এবং ইট প্রিন্সিপালি কনসিস্ট অফ পলিস্যাকারাইড, জানি আমরা স্টার্চ, হ্যাঁ, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ম্যালটোজ, মেজর আর কি, হ্যাঁ। মনোস্যাকারাইড আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলা। মনোস্যাকারাইড ডাজ নট নিড ডাইজেশন। তাহলে দেখো এই যে কার্বোহাইড্রেটের মধ্যে এই তিনটা, এই দুইটা পলিস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড যেগুলো আছে সেগুলোর ডাইজেশন দরকার, কিন্তু মনোস্যাকারাইড তো অলরেডি তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ আছে। তাহলে উদ্দেশ্য কি দেখো, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড যেগুলো আছে এগুলোর ভেঙে ভেঙে মনোস্যাকারাইড তৈরি করতে হবে, ঠিক আছে? কিভাবে হয় সেগুলো আমরা দেখি। এখানে কিছু জেনারেল কথা, যে কার্বোহাইড্রেটস আর ব্রোকেন ডাউন টু প্রোভাইড গ্লুকোজ ফর এনার্জি, এটা আমরা জানি, বলছি আমি একটু আগে। ডাইজেশন প্রিডোমিনেটলি অকার্স বাই এনজাইমস লাইনিং দ্য
ওয়াল অফ দ্য স্মল ইন্টেস্টাইন। দেখো এই যে ডাইজেশন হওয়ার জন্য আমাদের এনজাইম লাগবে। তোমাদের আমি যখন ফার্স্ট ইয়ারে পড়াই যে এনজাইম পড়াইছিলাম, তোমাদের মনে আছে ওইখানে একটা কথা বলছিলাম যে এন্ডোজাইম আর এক্সোজাইম। আমি জানি না কতটুকু মনে আছে। এন্ডোজাইম মানে হচ্ছে যে এনজাইম গুলা সেলের ভিতরে কাজ করবে, যেমন টিসিএ সাইকেল বা গ্লাইকোলাইসিসের এনজাইম গুলা সেলের ভিতরে আছে, তাই না? তো ওরা ওইখানে কাজ করবে। আর এই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, স্টোমাকের মধ্যে বা আমাদের স্মল ইন্টেস্টাইন যেগুলো কিন্তু সেলের বাইরে, খাবারটা খাইলা, খাওয়ার পরে যখন স্টোমাকে গিয়ে জমা হলো, তার উপরে তো কিছু এনজাইম কাজ করবে। এনজাইম কাজ করলেই কিন্তু সেগুলো ব্রেকডাউন হবে, না হলে কিন্তু কার্বোহাইড্রেটের ব্রেকডাউন হবে না। তার মানে এগুলাকে বলতেছি আমরা এক্সোজাইম। সো দ্য এনজাইমস দ্যাট আর প্রোডিউসড ইন দ্য সেল এন্ড এক্সক্রিটেড আউটসাইড দ্য সেল। ফর এক্সাম্পল আমাদের ইন্টেস্টাইন এবং এগুলোর মধ্যে যত এনজাইম আছে সেই এনজাইমগুলোকে বলা হয় এন্ডোজাইম, সরি এক্সোজাইমস। তো এই এক্সোজাইমস গুলো দিয়েই এটা ডাইজেশনটা ঘটবে, তাই না? দেখো, ওয়ান্স অ্যাবজর্বড গ্যালাক্টোজ ফ্রুক্টোজ আর মেটাবোলাইজড ফার্দার বাই দ্য লিভার টু প্রোডিউস গ্লুকোজ, and minimal amounts of other metabolites. ওকে, এটা এখন আসো আমরা এই যে ডাইজেশন সম্বন্ধে কিছু জেনারেল কথাবার্তা আছে, এগুলা কঠিন কিছু না। ডাইজেশন ইজ দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ লার্জ পার্টিকেলস ইনটু স্মলার ওয়ান, এটা তোমরা জানো। দ্য ডাইজেশন অফ কার্বোহাইড্রেট স্টার্ট ইন দ্য মাউথ এন্ড ইজ কন্টিনিউ টু দ্য স্টোমাক এন্ড ইন্টেস্টাইন। তাহলে দেখো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে স্টোমাক, এই তোমার মাউথে শুরু হয় ডাইজেশন। তোমাদের মনে আছে আমরা যখন খাবার খাই মুখের মধ্যে চিবাইতে থাকি, চিবাইতে এখানে যে আমরা বলি যে লালা বা যেটাকে মানে স্যালাইভা বলা হয়, তাই না? সেই স্যালাইভের ভিতরে একটা এনজাইম আছে, এই এনজাইমটার নাম জানো? সেই এনজাইমটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ বলি, তাই না? যেহেতু স্যালাইভা থেকে আসে এই জন্য বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ বা আলফা অ্যামাইলেজ বলে। এবং বা আরেকটা তোমরা জানো এটাকে টায়ালিন বলে, আরেকটা নাম এটার, তাই না? টায়ালিন। তাহলে মাউথের এই যে মাউথের মধ্যে সে টায়ালিন আছে না, এই টায়ালিনটা দিয়েই কিন্তু মাউথ থেকেই কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের ডাইজেশনটা শুরু হয় এবং ইট কন্টিনিউস আনটিল দ্য স্টোমাক এন্ড ইন্টেস্টাইন। কার্বোহাইড্রেটস অ্যাবজর্বড থ্রু দ্য ইন্টেস্টিনাল মিউকোসা অ্যাজ মনোস্যাকারাইড। তারপরে যখন ইন্টেস্টাইন আসবে সেখান থেকে তোমার অ্যাবজর্ব হবে, হ্যাঁ, ইন্টেস্টিনাল মিউকোসা থেকে। এটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এর পাশে গ্লুকোজ এন্টার্স দ্য মেটাবলিক পাথওয়ে টু রিলিজ এনার্জি হুইচ ইজ দেন used for the formation of the chemical compound ATP। এগুলা তো আমি বললাম একটু আগে তোমাদের মুখে মুখে, না? এরপরে এইটাও একটা জাস্ট শর্ট একটা মানে একটা শর্ট একটা ইয়ে দেওয়া হয়েছে যে মাউথে স্যালাইভারি অ্যামাইলেজ বিগিনস ডাইজেশন অফ স্টার্চ। কারণ আমরা জানি যে আমরা যখন কার্বোহাইড্রেট যখন প্লান্ট ম্যাটেরিয়াল খাই, এটা মেজর জিনিস হচ্ছে কিন্তু কি স্টার্চ, অবশ্যই স্টার্চ, তাই না? এরপরে আসলে স্মল ইন্টেস্টাইনে কি হয় এইটা যদি বুঝতে থাকো পরের স্লাইডটা আরো ইজিলি বুঝবা। অবশ্য পরেরটা বুঝলে এটা বুঝবা। দেখো, মাউথের মধ্যে শুরু হলো ডাইজেশন উইথ দ্য হেল্প অফ আলফা অ্যামাইলেজ বা স্যালাইভারি অ্যামাইলেজ। স্মল ইন্টেস্টাইনে গেল, যাওয়ার পর দেখো প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কমপ্লিটস স্টার্চ ডাইজেশন। সেখানে প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ তৈরি হবে আরেকটা, যেটা এই স্টার্চের ডাইজেশনটা কমপ্লিট করবে। ব্রাশ বর্ডারের মধ্যে এনজাইম আছে যেগুলা ডাইস্যাকারাইড গুলা উপরে কাজ করবে। তারপরে এন্ড প্রোডাক্টস অফ কার্বোহাইড্রেট ডাইজেশন। এন্ড প্রোডাক্ট কি হবে দেখো, গ্লুকোজ তৈরি হবে, ফ্রুক্টোজ তৈরি হবে, গ্যালাক্টোজ তৈরি হবে। তোমার স্টার্চ কি দিয়ে তৈরি বলো তো? স্টার্চ স্যার সেলুলোজ। কে বললা সেলুলোজ? স্যার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। স্যার সরি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তার বিটা ডি গ্লুকোজ দিয়ে। তোমাদের যদি আমি এখন সামনে পাইতাম আমি যে কি করতাম আল্লাহ মালুম। বিটা ডি গ্লুকোজ না, আলফা ডি গ্লুকোজ। স্যার গ্লুকোজ। কে বললা গ্লুকোজ? স্যার আমি মিশু। মিশু বলছে গ্লুকোজ দিয়ে তৈরি। আর কে আমি কি যখন রেসপন্স করতেছি, আই ডোন্ট নো হোয়াই আই ক্যান্ট সি ইউর নেম। আলফা ডি গ্লুকোজ দিয়ে, ডি গ্লুকোজের পলিমার আর কি। ওকে, এর আগে কে যেন বললা গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয় স্টার্চ? আচ্ছা, যে বলছো তারা কি এখন কি বুঝছো তোমরা ভুল বলছো যে? আচ্ছা, স্বীকার করলে তো সমস্যা নাই, আমি তো তোমাদের এখন কিছু করতে পারতেছি না, ঠিক আছে? খুব সিম্পল। হ্যাঁ, কে বলছে? ফ্রুক্টোজ দিয়ে সুক্রোজ তৈরি হয়। হ্যাঁ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে সুক্রোজ তৈরি হয়। সুক্রোজ আর স্টার্চ কি এক জিনিস? না স্যার। তুমি যদি স্টার্চকে ভাঙো কোনোভাবেই কি তুমি ফ্রুক্টোজ পাবা? না স্যার, শুধু গ্লুকোজ পাবো। শুধু গ্লুকোজ পাবো, রাইট? আরেকজন আবার বলছে স্টার্চ নাকি সেলুলোজ।
কে সে? আমার খুব জানতে ইচ্ছা করতেছে। স্টার্চ সেলুলোজ? না স্যার, সেলুলোজ আর স্টার্চ দুইটাই পলিমার, মানে দুইটা, একটা আরেকটা আলফা গ্লুকোজ। হ্যাঁ, সেলুলোজটা কি? বিটা ডি গ্লুকোজ স্যার। মানে সেলুলোজ কি দিয়ে তৈরি বলো তো? বিটা ডি গ্লুকোজ। স্যার গ্লুকোজ তৈরি বাট বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, মানে ওখানে বিটা গ্লাইকোসাইডিক বন্ড আছে তো, জি স্যার। কিন্তু গ্লুকোজ দিয়ে তো তৈরি, তাই না? জি স্যার। তো মনে আছে তো, আমরা ইচ্ছা করলে সেলুলোজ যদি আমরা ভাঙতে পারতাম তো আমরা ঘাস খেয়েও তো বাঁচতে পারতাম। কারণ আমাদের স্যার সেলুলোজ এনজাইম নেই। এনজাইম নাই, তাই না? তো সেই জন্য আমরা, কিন্তু সেলুলোজ তো একটা তোমার, আমরা যখন, তুমি যখন ধরো শাকসবজি খাইতেছো, তুমি তো সেলুলোজও খাচ্ছ, তাই না? জি স্যার। কারণ প্লান্টের স্ট্রাকচার গঠিত হয় সেলুলোজ দিয়ে। সেলুলোজ ছাড়া তো কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারবে না, ইম্পসিবল, রাইট? তা তুমি যখন এই ধরো শাকসবজি খাচ্ছ, যা কিছুই খাচ্ছ না কেন, তুমি সাথে কিন্তু সেলুলোজও খাচ্ছ, তাই না? তো আমার পয়েন্ট হচ্ছে, সেলুলোজ এক জিনিস, সেলুলোজ আর স্টার্চ এক জিনিস না। সেলুলোজ আর স্টার্চ বোথ আর পলিস্যাকারাইডস, বাট দে আর নট সেম। ওকে, আচ্ছা, দেখছো, এই দেখো, এই কথাগুলো তো আমি নিশ্চয়ই তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াইছি, তাই না? স্টার্চ কিভাবে তৈরি হয়, সেলুলোজ কিভাবে তৈরি হয়, স্টার্চের ভিতরে কি বন্ডিং আছে, সেলুলোজের ভিতরে কি বন্ডিং আছে, কেন আমরা স্টার্চকে ডাইজেশন করতে পারতেছি, কেন আমি সেলুলোজকে ডাইজেশন করতে পারতেছি না। তার মানে আগের পড়ার মূল্য কিন্তু এগুলো। তারপরে দেখো, তারপরে তোমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয় তোমার কি? সুক্রোজ, রাইট? শুধুমাত্র সুক্রোজের মধ্যে তুমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা পাবা। তাহলে তুমি যখন ধরো তুমি চিনিও খাচ্ছ, ফর এক্সাম্পল তুমি সুইট খাচ্ছ, তাই না? তুমি সুগার খাচ্ছ, সেই সুগার, বা তুমি রাইস খাচ্ছ বা হুইট খাচ্ছ, সেই স্টার্চ যে পলিস্যাকারাইড, সবগুলা কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি জানো? দে উইল বি কনভার্টেড ইনটু মনোস্যাকারাইড। কি মনোস্যাকারাইড তুমি পাবা? মেইনলি গ্লুকোজ পাবা, ফ্রুক্টোজ পাবা এবং গ্যালাক্টোজ পাবা। যেমন তুমি যদি দুধ খাও তাহলে তুমি গ্যালাক্টোজ পাবা, তুমি যদি চিনি খাও, চিনি জাতীয় কিছু, তাহলে তুমি পাবা ফ্রুক্টোজ, আর তুমি যদি স্টার্চ খাচ্ছ তাহলে পাবা গ্লুকোজ। তাহলে এন্ড প্রোডাক্ট কি হবে? এই তিনটা মেইনলি এই তিনটা, তাই না? ক্লিয়ার তো? তারা তখন কি করবে? দে উইল বি অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড স্ট্রিম থ্রু ইন্টেস্টাইন। আমি দেখাচ্ছি, পরে আবার দেখাবো। ফাইবারস, এই যে ফাইবারসই হচ্ছে তোমার সেই সেলুলোজ। হ্যাঁ, ফাইবারস আর নট ডাইজেস্টেড, দে আর এক্সক্রিটেড ইনটু ইওর ফিসেস। ওকে, আচ্ছা, দেখো এখন এই যে কথাগুলো আমরা ডিসকাস করলাম, এটাকে যদি এরকম একটা পিক্টোরিয়াল ভিউতে দেখো তাহলে কি হয়। দেখো, এই যে স্টার্চ কি খাইতে পারো তুমি? স্টার্চ খাইতে পারো, ল্যাকটোজ খাইতে পারো, সুক্রোজ খাইতে পারো, সেলুলোজ খাইতে পারো। মাউথ দিয়ে খাইলা, খাওয়ার পরে এই যে মুখের মধ্যে আলফা অ্যামাইলেজ এনজাইম আছে, সেই আলফা অ্যামাইলেজ এনজাইমটা কি করবে দেখো? এই স্টার্চ গুলাকে স্টার্চ ডেক্সটিনে কনভার্ট করবে। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টার্চ এন্ড স্টার্চ ডেক্সটিন? তোমরা জানো যে স্টার্চ হচ্ছে একটা বিগ এবং লার্জার মলিকুল, রাইট? অনেকগুলো গ্লুকোজ। তো এইটার উপরে কিছুটা ব্রেকডাউন হবে তোমার মুখের মধ্যে, কিছুটা ছোট ছোট হবে। তখন ওই স্টার্চ মলিকুলটা একটু যখন ছোট হয়ে গেল, সেটারই নাম হচ্ছে তোমার স্টার্চ ডেক্সট্রিন। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, স্টার্চটা যখন একটু ছোট হয়ে যাবে, একটু মাঝখানে মনে কাটলো, কেটে একটু ছোট হলো, দেন সেটার নাম হচ্ছে ডেক্সট্রিন। তারপর আসলে আইসোমেলটোজ, এবং সেখান থেকে কিছু পাওয়া যাবে আইসোমেলটোজ। আইসোমেলটোজ হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড, আমরা জানি। তারপরে তুমি মেলটোজ পাবা। মেলটোজ জানো তুমি গ্লুকোজ, কারণ স্টার্চ তো অনেক জায়গায় ভাঙবে, ভেঙে কোনো একটা সাইডে মনে করো দুইটা গ্লুকোজ আছে, তখন তুমি সেটাকে কি বলবা? মেলটোজ বলবা না? অবশ্যই, হ্যাঁ। তারপর ল্যাকটোজ, তোমার দেখো ল্যাকটোজ, সুক্রোজ এন্ড সেলুলোজ, এই ল্যাকটোজ সুক্রোজের কিন্তু এই তোমার মাউথের মধ্যে কোনো ধরনের ডাইজেশন হয় না, খেয়াল করছো? শুধুমাত্র স্টার্চ যেটা, সেটা ডাইজেশন হয়ে তুমি এই তিনটা জিনিস পাবা, স্টার্চ ডেক্সট্রিন পাবা, আইসোমেলটোজ পাবা, মেলটোজ পাবা, এবং ল্যাকটোজ সুক্রোজ থাকলো। এরা এখন কি করবে? মাউথ থেকে কোথায় চলে আসবে? লো পিএইচ স্টপস অ্যাকশন অফ সিলাবে, তোমার এটা স্টোমাকে চলে আসবে। খেয়াল করো, এই স্টোমাকে যখন আসবে, এই যে আলফা অ্যামাইলেজ যে এনজাইমটা ছিল না, এই এনজাইমটাও কিন্তু ইনফ্যাক্ট এই খাবারের যে একটা, বাংলা যদি বলি যে একটা দোলা তৈরি হতে না, খাবারের সাথে কিন্তু এই অ্যামাইলেজ এনজাইমটাও কিন্তু তোমার এই স্টোমাকে আসলো। তোমরা জানো না যে আমাদের স্টোমাকের মধ্যে পিএইচ অনেক কম থাকে? আমরা বলি না অ্যাসিডিটি। তার মানে কি, এই স্টোমাকের পিএইচ কত জানো? 1 থেকে 2 এর মধ্যে। তো এই স্টোমাকে যখন এই খাবারগুলো যখন স্টোমাকে চলে আসবে, তখন এর যে লো পিএইচ আছে,
এই লো পিএইচ এর কারণে কিন্তু এই অ্যামাইলেজ এনজাইমের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। তার মানে মুখ থেকে যে আলফা অ্যামাইলেজ তৈরি হয়েছিল সেটা কিন্তু আর স্টোমাকে গিয়ে কাজ করতে পারবে না। কেন কাজ লো পিএইচ কি করতে পারে বলো তো আলফা অ্যামাইলেজের? তোমরা তো জানো যে অ্যামাইলেজ একটা কি এক ধরনের প্রোটিন, তাই না? এনজাইম, তাই না? এই এনজাইম মানে তো প্রোটিন। তো তোমাদের মনে আছে যে এনজাইমের অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক, যে টেম্পারেচার দ্বারা তোমার এফেক্ট হতে পারে, পিএইচ দ্বারা এফেক্ট হতে পারে, মনে আছে? এটা পড়াইছিলাম না? তো যে হ্যাঁ, এখন যে এনজাইমটা তোমার ধরো 7 পিএইচ এ কাজ করছে, সে কি তোমার 2 পিএইচ এ সে কাজ করতে পারবে? পারবে না তো। কারণ হ্যাঁ, কারণ তার এই সে এনজাইমের শেপ বলো বা সে এনজাইম লস করে, হ্যাঁ কমে যায়, হ্যাঁ অ্যাক্টিভিটিটা তোমার নষ্ট হয়ে যাবে। তার মানে লো পিএইচটা এই এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দিল। যখন স্টোমাকে খাবারের দোলাগুলো আসলো, সে কি করবে? এই প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করবে। এখানে আসা মানেই প্যানক্রিয়াসটা সামহাউ সিগন্যাল পাবে, এখান থেকে প্যানক্রিয়াসটা যখন অ্যাক্টিভেট হবে, প্যানক্রিয়াসটা অ্যাক্টিভেট হলে প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ তৈরি করবে। আগে ছিল স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এখন তৈরি হবে প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ। এই প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ আবার এই যে পিএইচ, স্টোমাকের যে পিএইচ, সেই পিএইচ এ তোমার 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 কাজ করতে পারে। সে কি করবে এখন দেখো, এই যে স্টাস ডেক্সট্রিন যেগুলো ছিল সেটাকে আবার ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করে দেখো এই যে আইসোমেলটোজে চলে আসলো। এখন শুধুমাত্র আইসোমেলটোজ পাচ্ছ, মেলটোজ পাচ্ছ, সুক্রোজ পাচ্ছ, ল্যাকটোজ পাচ্ছ। এগুলা তোমার ঘটলো কোথায়? হলো এই তোমার স্টোমাকের মধ্যে প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ কাজ করার ফলে। এরপরে আসো মিউকোসাল সেল মেমব্রেন বাউন্ড এনজাইম। এই যে ইন্টেস্টাইনের মধ্যে এই নিচের দিকে স্টোমাকের পরে আমরা জানি এখানে আমাদের লার্জ ইন্টেস্টাইন থাকে, স্মল ইন্টেস্টাইন থাকে। তো ইন্টেস্টাইনের মধ্যে মিউকোসাল সেল আছে, তার ভিতরে বাউন্ড অবস্থায় কিছু এনজাইম আছে। কি কি দেখো? আইসোমেলটেজ, মেলটেজ, ল্যাকটেজ, সুক্রেজ। আমরা নাম দিয়ে বুঝতে পারতেছি যে আইসোমেলটেজ কাজ করবে আইসোমেলটোজের উপরে, মেলটেজ কাজ করবে মেলটোজের উপরে, ল্যাকটেজ কাজ করবে ল্যাকটোজের উপরে, সুক্রেজ কাজ করবে সুক্রোজের উপরে। তো এই তাদের যে সাবস্ট্রেট, সরি হ্যাঁ আমার একটা কল আসছে, আমি একটু কলটা ধরে তোমাদের সাথে আসতেছি। হ্যাঁ হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো এটা কল আসছিল। তার মানে এখন কি হলো দেখো, যে এই তোমার তাহলে এই এনজাইমগুলা মেমব্রেনের ভিতরে বাউন্ড অবস্থায় ছিল। এই এনজাইমগুলো এখন কি করতেছে? এই যে এখানে কিন্তু খেয়াল করো সবগুলো কি ডাইস্যাকারাইড, তাই না? আমরা জানি আইসোমেলটোজ একটা ডাইস্যাকারাইড, মেলটোজ ডাইস্যাকারাইড, ল্যাকটোজ ডাইস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড। এই সাবস্ট্রেট গুলোর উপরে মেমব্রেন বাউন্ড যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো আছে। তোমাদের একটা কথা আসবে স্যার এখানে মেমব্রেন কি বুঝাচ্ছে? সেল মেমব্রেন। তোমরা তো জানো যে ইন্টেস্টাইন এর ভিতরে সেল আছে, তাই না? এই সেলের গায়ের মধ্যে এই এনজাইমগুলো আসলে বাউন্ড অবস্থায় থাকে, এই জন্য বলা হচ্ছে মেমব্রেন বাউন্ড এনজাইমস। তো এই এনজাইমগুলো এইগুলোর উপর কাজ করছে। কাজ করার পরে কি করবে? তাহলে আইসোমেলটোজকে ভাঙলে, মেলটোজকে ভাঙলে আমরা কি পাবো? এবং ল্যাকটোজকে ভাঙলে, সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো? প্রথম প্রত্যেকটার ভিতরে গ্লুকোজ আছে, খেয়াল করছো? তারপরে আমরা গ্লুকোজ পাবো। তারপরে আমি যদি ল্যাকটোজকে ভাঙি তাহলে গ্যালাক্টোজ পাবো, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজের সাথে সাথে ফ্রুক্টোজ পাবো। ঠিক আছে? তা দেখো এই সবগুলো এনজাইম এগুলোর উপরে কাজ করে এই ধরনের আমরা মনোস্যাকারাইড গুলো পাইলাম। খেয়াল করছো? এই মনোস্যাকারাইড গুলো এখন কি হবে জানো? ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশন হয়ে তোমার লিভারে চলে যাবে। লিভার হচ্ছে হাফ অফ মানে কি বলবো ওয়ার্ক। এই লিভারে গিয়ে সব জমবে, এই লিভার থেকে পরে ডিস্ট্রিবিউট হবে তোমার সারা বডিতে। আর দেখো এই যে দেখো এট দ্য এন্ড কি সেলুলোজ, এই যে সেলুলোজ তুমি এখানে খাইছিল এর কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ না হয়ে সেলুলোজ এট দ্য এন্ড তোমার ফিসিসের মধ্যে চলে যাচ্ছে আনচেঞ্জ অবস্থায়। তো আমার কথা হচ্ছে যে দেখো এইখানে যে টোটাল জিনিসটা আমি বলার চেষ্টা করছি, এটা কি বুঝছো তোমরা? সম্ভব?
পোর্টাল সার্কুলেশন এটা হ্যাঁ, আমি আমি এই জায়গাটুকু অন্তত এইখান পর্যন্ত, এই যে ডাইজেশন পর্যন্ত তোমাদের আমি এখানে আমি অ্যাবজর্পশনটাতে একটু পরে আসব। এই জায়গাতে তুমি বুঝলা যে এই যে ইন্টেস্টাইনের সেল ওয়াল থেকে, ইন্টেস্টাইন থেকে এরা এখন অ্যাবজর্পশন হয়ে সার্কুলেশনে চলে যাবে ব্লাড এর মাধ্যমে তোমার লিভারে। তো এইটা আমি কিভাবে অ্যাবজর্পশন হয় সেটা আমি পরের স্লাইডে দেখাবো। হ্যাঁ, কিন্তু ডাইজেশনটা যেভাবে স্টেপ বাই স্টেপ হয় সেটা তো বুঝছো, তাই না? এবং 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 ডাইজেশন হওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে এরকম মনোস্যাকারাইড গুলো তৈরি করা, এবং সেগুলো তৈরি হলো। এখন এখান থেকে কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে আমি এটাতে আসতেছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং পরে হয়তো স্লাইড গুলো আরো এগুলো কি একটু বলছি আমি। দেখো দেখো এইটাই আসলে ওই স্লাইডটাকে আরো একটু অন্যভাবে এখানে দেখানো হয়েছে। দেখো ডায়েটারি কার্বোহাইড্রেট তুমি খাইলা, তোমার ডায়েটারি কার্বোহাইড্রেট ভিতরে পলিস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড আছে। এই যে দেখো যেটা বলতেছিলাম, পলিস্যাকারাইড গুলো ডেক্সট্রিনে কনভার্ট হবে এই যে আলফা অ্যামাইলেজ দ্বারা, তারপরে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ দ্বারা দেখো ডেক্সট্রিন গুলো ম্যালটোজে কনভার্ট হচ্ছে। ডাইস্যাকারাইডের ভিতরে আমরা জানি তিনটা আছে, ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ। আর মনোস্যাকারাইড গুলা এদের তো আর ডাইজেশনের দরকার নেই, তাই না? ফলে কি হলো দেখো, এই যে ম্যালটেজ এনজাইম, এই যে এইখানে মনে করো তোমার এনজাইম বাউন্ড অবস্থায় আছে ম্যালটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, তারা প্রত্যেকটার উপরে কাজ করে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ তৈরি করতেছে। এরা সরাসরি এখন এই যে এইভাবে গিয়ে এখান থেকে বের হয়ে তোমার লিভারে চলে যাবে। এটাও আসলে আরেকটু অন্যভাবে দেখানো হচ্ছে। দেখো মাউথের মধ্যে স্যালাইভারি কি কি এনজাইম আছে, দেখো স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আছে, স্টোমাকের মধ্যে বলছে নো এনজাইম, প্যানক্রিয়াসের মধ্যে আছে দেখো প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, তারপরে ইন্টেস্টাইনের ভিতরে আচ্ছা এখানে কি কি এনজাইম আছে কোথায় আর কি, মাউথে কি, স্টোমাকে কি, প্যানক্রিয়াসে কি, ইন্টেস্টাইনে কি, সেটার একটা ওভারভিউ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমার উদ্দেশ্য ছিল যে স্টার্চ খাওয়ার পরে সেটাকে কিভাবে ডাইজেশন হয় সেটা আমি তখন দেখালাম। এখন আসি আমি অ্যাবজর্পশন, যেটা তোমরা বললা যে স্যার পোর্টাল সার্কুলেশনে গিয়ে কিভাবে যাবে, সেটাতে আমি এখন আসতেছি। তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ডাইজেশন। দ্য নেক্সট পার্ট ইজ অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেটস। দেখো দ্য এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশনস আর গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। তাহলে আমরা দেখলাম এই তিনটা হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট। এগুলা এখন আমাদের কি হবে, আমাদের উদ্দেশ্য তো এই যে দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজটাকে ইন্টেস্টাইনে যে তুমি পাইলা সেখান থেকে অ্যাবজর্পশন করে লিভারের মাধ্যমে প্রত্যেকটা সেলের ভিতরে এখন পৌঁছায় দিতে হবে ব্লাডের মাধ্যমে, তাই না? প্রত্যেকটা তুমি মনে করো পেট থেকে তোমার ব্রেনের ভিতরে তো তোমার গ্লুকোজ যাইতে হবে, তাই না? তাহলে মানে কি লিভার থেকে এটা সামহাও এখন তোমার ব্লাডের মাধ্যমে তোমার ব্রেনে যাচ্ছে, তোমার পায়ে যাচ্ছে, বিভিন্ন টিস্যুতে চলে যাচ্ছে। হ্যাঁ, তো অ্যাবজর্পশনটা আগে আমরা দেখি, তারপরে কিভাবে সার্কুলেশন আসতেছে। দেখো these are readily absorbed through the intestinal mucosal cells into the blood stream। তো এই যে তোমার ইন্টেস্টাইনের ভিতরে যে মিউকোসাল সেল আছে সেইখান থেকে এটা ব্লাড স্ট্রিমের ভিতরে চলে আসে। এখন কিভাবে তোমার এই যে মিউকোসাল সেল থেকে ইন্টেস্টাইনের সেখান থেকে কিভাবে অ্যাবজর্পশনটা হয়, কিভাবে তারা ব্লাড স্ট্রিমে যাচ্ছে, সেটার জন্য দুইটা মেকানিজম আছে। Two mechanisms are responsible for the absorption of these sugars. ওয়ান হচ্ছে ফেসিলিটেড ট্রান্সপোর্ট, এটাকে বলে উইথ কনসেন্ট CONC মানে কনসেন্ট্রেশন, ওকে, উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আচ্ছা এই কথাটা আমি পরে তোমরা দেখবা, এখন একটু বলে রাখি। ফেসিলিটেড ট্রান্সপোর্ট উইথ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা মানে কি দেখো একদিকে কম আছে আরেক দিকে বেশি আছে, তাহলে বেশির থেকে কমের দিকে যাবে জিনিসটা, এটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বুঝাইতে পারছি কথাটা? ধরো তোমার ব্লাডে ধরো তোমার এখন কি হচ্ছে, তোমার স্টোমাকে যে ইন্টেস্টাইনের ভিতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আছে, এরা কি করবে ফেসিলিটেড মানে ইজি ভাবেই তারা যেহেতু বেশি কনসেন্ট্রেশন আছে বেশি থেকে কমের দিকে যাবে। বুঝাইতে পারছি? এই এক, এর জন্য কোনো শক্তি লাগবে না, কোনো মেকানিজম তেমন লাগবে না, অন্য কোনো মেকানিজমের দরকার নেই, এমনিতেই বেশি থেকে কমের দিকে যাবে। এক। দ্বিতীয় হচ্ছে আরেকটা ওয়েতে যায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিছু কিছু জায়গা আবার হতে পারে যে না, কিছু কিছু সময় হতে পারে যে না তোমার এই দিকে কম আছে ওই দিকে বেশি আছে, সেইখানেও নেওয়া সম্ভব, সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এবং এটা হচ্ছে এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এবং এই জন্য আসলে তোমার এনার্জি লাগে। এখন আসো পরের ফিগারে, এই ফিগারটাতে যাওয়ার আগে আমি তোমাদের এইটা একটু শেষ করে দেখো আবার এখানে যে বলো স্যার যে ফ্যাসিলিটেট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ওইটা একটু আরেকবার বলেন। এই দেখো আরেকবার আসতেছে, এই জায়গাতে ডিটেইলস আছে। দেখো ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টটা কি, এখন তোমরা বুঝছো যে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইনের মধ্যে আমাদের মনোস্যাকারাইড গুলো রেডি অ্যাবজর্পশনের জন্য। এই অ্যাবজর্পশনটা কেমনে হয়, দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে ফ্যাসিলিটেড, একটা হচ্ছে অ্যাক্টিভ। ফ্যাসিলিটেডটা কি দেখো, দিস ইজ
সরি সেন্টেন্সটা হয় না, দিস ইজ ডিপেন্ড আবার কেমন কথা, দিস ইজ ডিপেন্ডেন্ট হতে পারে। আচ্ছা, দিস ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ সুগার অ্যাক্রস দ্য ইন্টেস্টিনাল লুমেন এন্ড মিউকোসাল সেল। এই যে মিউকোসাল সেল থেকে ইন্টেস্টিনাল লুমেন থেকে মিউকোসাল সেলের মধ্যে যাবে, এই যে এই যাওয়াটা ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ সুগার। সুগার মানে আসলে ওই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করবে। অল দ্য মনোস্যাকারাইডস আর অ্যাবজর্বড, হ্যাঁ, some extent by facilitated diffusion, ঠিক আছে? all the monosaccharides will be absorbed at some, মানে যেটা বললাম যে কনসেন্ট্রেশন তোমার যেদিকে বেশি আছে স্বাভাবিকভাবে তোমার ইন্টেস্টাইনের মধ্যে এখন বেশি আছে, এগুলা এখন তো এখানে যে সেলগুলো আছে মিউকোসাল সেল, এদের ভিতরে এমনিতে চলে যাবে, কারণ এদিকে বেশি আছে ওইদিকে কম আছে। তখন এমনিতেই কিছুটা যাবে, এটাকে বলা হচ্ছে ফেসিলিটেড, মানে অলরেডি বেশি থাকার কারণে এই ফ্যাসিলিটিসটা সে পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফেসিলিটেড ট্রান্সপোর্ট। সেকেন্ড আসো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। The transport of glucose and galactose across the brush border of mucosal cells occur by active transport. তাহলে দেখো এই যে লুমেনের থেকে যে ব্রাশ বর্ডার, ওইখানে কিছু সেল আছে যেটার নাম হচ্ছে মিউকোসাল সেল। এই যে তোমার এগুলো যে তোমার মিউকোসাল সেলের ভিতরে যাবে, এই মিউকোসাল সেলের ভিতরে যাওয়ার জন্য এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে। সেটা কিভাবে? ইট ইজ অ্যান এনার্জি রিকোয়ারিং প্রসেস দ্যাট রিকোয়ার্স ট্রান্সপোর্ট প্রোটিন এন্ড প্রেজেন্স অফ সোডিয়াম আয়নস। ট্রান্সপোর্টার প্রোটিন, সরি এটা তুমি একটু মনে রাখো না, ট্রান্সপোর্ট প্রোটিন বা ট্রান্সপোর্টার প্রোটিন, মানে এটা ট্রান্সপোর্ট হওয়ার জন্য এক ধরনের ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে এবং সোডিয়ামের আয়ন লাগবে। এই ট্রান্সপোর্টার প্রোটিনটা হচ্ছে যেটা দেখো সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা মনে রাখবা, SGLT মানে হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট, GL মানে গ্লুকোজ, T তে ট্রান্সপোর্টার 1। এই যে দেখো এখানে আছে HGLT1 binds both glucose and sodium at separate sites and transport them into the cell। তার মানে এই যে মিউকোসাল সেলের মধ্যে ট্রান্সপোর্টার আছে, এই ট্রান্সপোর্টার নাম হচ্ছে HGLT1। এরা কি করবে? গ্লুকোজের সাথে বাইন্ড করবে একদিকে, আবার সোডিয়ামের সাথে আরেকদিকে বাইন্ড করবে। বাইন্ড করার পর এরা তখন সবাই মিলে সেলের ভিতরে ঢুকবে, হেল্প করবে গ্লুকোজটা এবং সোডিয়ামটাকে সেলের বাইরে থেকে সেলের ভিতরে ঢুকাইতে। আচ্ছা, তোমাদের কি মনে আছে একটা বিষয় যে, বা তোমরা কি এটা জানো যে তুমি মনে করো ভাত টাত খাইলা, এটা সেটা গ্লুকোজ টুলুকোজ খাইলা, তাই না? কিন্তু তুমি যদি তোমার যদি সোডিয়াম না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই। কেন লাভ নাই? এই যে তোমরা আজকে এখানে শিখলা যে গ্লুকোজ যদি তোমার ব্লাডে আসতে হয় বা গ্লুকোজের অ্যাবজর্পশনের জন্য সোডিয়াম লাগবে। সোডিয়াম ছাড়া কোনোভাবেই গ্লুকোজের অ্যাবজর্পশন হচ্ছে না। এখানে দেখো একটা হতে পারে ওই যে ফেসিলিটেড ট্রান্সপোর্টের মাধ্যমে কিছুটা হবে, কিন্তু বাকিটা হওয়ার জন্য তোমার অবশ্যই সোডিয়ামের প্রেজেন্স লাগবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে তোমার স্টোমাকের, তোমার ইন্টেস্টাইনের মধ্যে এখন অনেকগুলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আছে, আর এখান থেকে এখন ওই যে মিউকোসাল সেল বলতেছে সেটার ভিতরে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হলে কি হবে? কিছুটা মনে করো যখন কনসেন্ট্রেশন বেশি আছে কিছুটা নরমালি চলে গেল, এখন বাকিগুলো তো রয়ে গেছে, এগুলো কিন্তু তো নিতে হবে, তাই না? নেওয়ার জন্য এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা দরকার। তখন সেখানে দেখো কি লাগবে, তোমার একটা ট্রান্সপোর্টার লাগবে। সেই ট্রান্সপোর্টার নাম হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার, গ্লুকোজ ট্রান্সপোর্টার বলে এটাকে, ঠিক আছে? এবং সেটা কি করবে? গ্লুকোজের সাথে বাইন্ড করবে ট্রান্সপোর্টার, বাইন্ড করার পরে সেটা আবার সোডিয়ামের সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে সেটা তোমার সেলের ভিতরে ঢুকাবে। তারপরে আসো দ্য সোডিয়াম ট্রান্সপোর্ট ডাউন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট and glucose transported against concentration gradient, যেটা বললাম গ্লুকোজ, কারণ কি ওই যে কি মনে করো কিছুটা ফেসিলিটেড ট্রান্সপোর্ট হয়ে অলরেডি মনে করো কিছু গ্লুকোজ চলে গেছে, বাকিটাকেও নিতে হবে, এই জন্য বলা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টেড এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। দিস প্রসেস ইজ কল্ড, এই প্রসেসটার নাম হচ্ছে কো ট্রান্সপোর্ট অর সিম্পোর্ট। কেন কো ট্রান্সপোর্ট আর সিম্পোর্ট? সিম্পোর্ট মানে বোঝাচ্ছে যে মানে একসাথে যায় আর কি। কেন? বিকজ এই যে সোডিয়াম এবং গ্লুকোজকে সে নিচ্ছে একসাথে, এই জন্য এটার নাম হচ্ছে কো ট্রান্সপোর্ট অর সিম্পোর্ট। দ্য এনার্জি ফর দ্য রিঅ্যাকশন, এবং এইখানে এটা ঘটানোর জন্য কিছু এনার্জি লাগবে, এটিপি লাগবে। এই জন্য এটিপি লাগে বলে এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, আরো আসো, তোমাদের ফিগারটা দেখলে আরো ক্লিয়ার হবে। এখন খেয়াল করো, এইটা মনে করো তোমার এই যে তোমার ইন্টেস্টিনাল লুমেন, আর এইটা বলতেছে আমরা যে ওই যে মিউকোসাল সেল, ঠিক আছে? এই জায়গাটা
ঠিক আছে, তো দেখো এখন কি হচ্ছে, এই মিউকোসাল সেলের সাথে তোমার ব্লাড ভেসেল আছে। আচ্ছা দেখো, এই যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ তোমার ছিল, তাই না? ওকে, এই যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কি করবে দেখো, এই যে এইটার নামই হচ্ছে তোমার ওই যে SGLT1, এই যে এইটাকে বলতেছি, এটা একটা ট্রান্সপোর্টার। তো দেখো সে কি করতেছে, সোডিয়ামকে নিচ্ছে, সাথে গ্যালাক্টোজকে নিচ্ছে এবং গ্লুকোজকে নিচ্ছে। গ্লুকোজ নিয়ে কি হলো দেখো, গ্যালাক্টোজ এবং গ্লুকোজকে সে ভিতরে ঢুকাচ্ছে। ঢুকানোর ফলে এই সোডিয়ামটা যখন ভিতরে আসতেছে, এই সোডিয়ামটা আবার সেলের ভিতর থেকে বাইরে চলে আসতে হবে। বাইরে আসার জন্য এখানে একটা পাম্প বলে, এটাকে একটা পাম্প আছে। এই পাম্প, এই সোডিয়াম ভিতরে, তো মনে করো এর ভিতরে আসলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার বেশি হয়ে গেল, এখন এটাকে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে যদি তুমি নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে, এটিপির হেল্প লাগবে। এটিপি হাইড্রোলাইসিস হয়ে এটিপি হবে, তখন ওই শক্তিটা দিয়ে এই সোডিয়ামটা পাম্প আউট হয়ে বাইরে চলে আসবে। এই সোডিয়ামটা যখন বাইরে আসবে, একটা সোডিয়ামের জন্য একটা পটাশিয়াম ঢুকবে। তারপরে এই সোডিয়ামটা আবার তোমার এদিকে এসে আবার এই কাজটা করবে। তাহলে এই সোডিয়ামের কাজটা কি ঘটলো দেখো, এই সোডিয়ামটা এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজকে সাকসেসফুলি ভিতরে ঢুকাবে। আবার তোমরা ভাইবো না যে মানে একসাথে ঢুকবে, একসাথে না, গ্লুকোজ একবার ঢুকবে, একবার গ্যালাক্টোজ ঢুকবে, ঠিক আছে? হ্যাঁ, ঢুকার পরে কি হলো, এই SGLT1টা যখন এই মিউকোসাল সেলের ভিতরে তোমার গ্লুকোজকে নিয়ে আসলো বা গ্যালাক্টোজকে নিয়ে আসলো, সেটা তখন এই GLUT2 আরেকটা ট্রান্সপোর্টার, যেটা আসলে এই সেলের এইখান থেকে বের করে ব্লাড সার্কুলেশনের ভিতরে নিয়ে যাবে। GLUT2 গ্লুকোজ ট্রান্সপোর্টার আসলে, হ্যাঁ, গ্লুকোজ ট্রান্সপোর্টার 2টা, এই ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এটাকে ইউজ করে এই দেখো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তখন ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে আসলো। এখন এটা আমরা দেখলাম গ্লুকোজ এবং গ্যালাক্টোজের ক্ষেত্রে। এখন আসো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের জন্য আলাদা ট্রান্সপোর্টার, সেটার নাম হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 5টা কি করবে, ফ্রুক্টোজকে এইটা যেমন করছিল, কিন্তু এখানে দেখো কোনো ধরনের এনার্জির দরকার নাই। এই ফ্রুক্টোজটা এমনিতে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 ব্যবহার করে ভিতরে আসবে এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইউজ করে সে মনে করো ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে আসবে। এই যে এখন গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো তোমার চলে আসলে এখান থেকে তোমার মনে করো লিভারে চলে যাচ্ছে, লিভার থেকে পরে সারা শরীরে তোমার ছড়াই পড়বে। এটা কি তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে? যদি কারো কোথাও জটিল মনে হয় বলো, আমরা শেয়ার করে সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কথা হচ্ছে দেখো, দাঁড়া আমি একটু শেষ করি। দেখো এই সোডিয়ামটা, দেখো এই সোডিয়ামটা যে তুমি এখানে ঢুকাইলা সেলের ভিতরে, এটাকে বের না করলে তো হবে না, এটাকে বের করতেই হবে। কিন্তু আবার এটা যদি বের না হয় তাহলে এই প্রসেসটা কিন্তু স্মুথলি চলবে না। তার মানে এই সোডিয়ামটা ভিতরে ঢুকলো, এটাকে এখন তোমাকে জোর করে হলেও এখান থেকে বের করতে হবে। এই জোর করার জন্য একটু শক্তি লাগবে, এই শক্তিটা দিবে তোমার এটিপি। এবং এখানে একটা সিস্টেম, অনেকটা চ্যানেলের মতো, তো যখন একটা সোডিয়াম বের হয়ে আসবে তখন একটা পটাশিয়াম এখানে মনে করে ঢুকবে। এবং আমার মনে হয় একটা গ্লুকোজ ঢোকার জন্য সম্ভবত 2টা সোডিয়াম লাগে, বুঝছো? হ্যাঁ আছে, এই কথাটা মানে পরে লেখা আছে। হ্যাঁ বলো, এখন কোশ্চেনটা শুনি আগে। কে যেন বলতে চাচ্ছিলে কিছু? স্যার এখানে পটাশিয়ামের কাজটা কি, মানে হচ্ছে পটাশিয়াম ঢোকার ফলে কি হবে এখানে? আচ্ছা এখন দেখো, এটা অনেক, আমি বলতেছি একটা চ্যানেলের মতো। তোমার পটাশিয়াম তো শরীরের জন্য অবশ্যই দরকার। তোমার পটাশিয়াম তোমার সেলের ভিতরে কেমনে ঢুকবে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো পটাশিয়ামও তো তোমার সেলের জন্য একটা জরুরি, একটা অত্যাবশ্যকীয় একটা মিনারেল, ঠিক আছে? তো এটাও তো তোমার ঢুকতে হবে। এটা একটা মেকানিজম, সোডিয়ামের এক্সচেঞ্জের মাধ্যমে পটাশিয়ামটা তোমার বডিতে ঢুকতে পারে, কাজ করে আবার বের হয়ে আসতে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, কারণ সোডিয়াম পটাশিয়ামের তো ডিগ্রেডেশন বলে কোনো কথা নাই। সোডিয়াম নিশ্চয়ই ভাঙা যাবে না, তাই না? পটাশিয়াম নিশ্চয়ই ভাঙা যাবে না। এরা মনে করে রিসাইক্লিং হতে পারে, কাজ করতে পারে, ঠিক আছে? আর কেউ কোশ্চেন? আমার তো মনে হয় এখানে তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। কোন জিনিসটা বাংলায় একবার ক্লিয়ারলি বলো যে স্যার আমার এই জিনিসটা এই জায়গায় প্রবলেম, এন্ড দেন আই উইল এক্সপ্লেইন। এটা তো বুঝছো যে আমাদের গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ আমাদের ইন্টেস্টাইনের ভিতরে জমে আছে, আমার অলরেডি ডাইজেশন হয়ে এগুলো পাইছি আমি, তাই না? এখন এদেরকে আমার
ব্লাড সার্কুলেশনে আসতে হবে, অ্যাবজর্পশন হবে, এই যে এখানে একটা মিউকোসাল সেল আছে, হ্যাঁ, মিউকোসাল সেলের মাধ্যমে ঢুকে তারা ব্লাড সার্কুলেশনে আসবে। এই টোটালটাই তোমার মিউকোসাল সেল। আসলে এই মিউকোসাল সেলের ভিতরে তো ব্লাড ভেসেল গুলো আছে, তাই না? এরা এখন তো এমনি এমনি ইন্টেস্টাইন একটা বাইরের জিনিস, এখান থেকে তোমার ভিতরে ঢুকতে হবে মাস্ট। এই ঢুকার জন্য দেখো এই সিস্টেম, অ্যাবজর্পশন সিস্টেম। অ্যাবজর্পশন সিস্টেমে আবার বলি, এখানে অ্যাবজর্পশন করার জন্য গ্লুকোজ এবং গ্যালাক্টোজে অ্যাবজর্পশন করার জন্য একটা ট্রান্সপোর্টার আছে যেটার নাম হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। ওরা কি করবে, এই গ্যালাক্টোজ গ্লুকোজকে সোডিয়ামের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তাদেরকে ভিতরে নিয়ে আসবে এই তোমার মিউকোসাল সেলের মধ্যে নেওয়ার ফলে সোডিয়ামটা আলাদা হয়ে আবার এই এটিপি এর মাধ্যমে এই চ্যানেল দিয়ে তোমার এখান থেকে বের হয়ে যাবে। আর এখানে যে তখন গ্লুকোজ গ্যালাক্টোজটা ভিতরে আসলো, সেটা আবার গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, আরেকটা ট্রান্সপোর্টার যার মাধ্যমে এখান থেকে তারা বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে তারা ব্লাড সার্কুলেশন চলে যাবে। আর ফ্রুক্টোজ কি করে, এই SGLT1 দিয়ে ঢুকতে পারবে না, তার জন্য আলাদা ট্রান্সপোর্টার, দ্যাট ইজ কল্ড গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 এর মাধ্যমে সে ভিতরে ঢুকবে, এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 আবার এটা আবার কমন আছে, এটার মাধ্যমে সে তখন বের হয়ে তোমার ব্লাড সার্কুলেশনে চলে যাবে। এই আবার এই একই জিনিস তোমাদের জন্য যে ক্লিয়ার করার জন্য একটু আগে খেয়াল করছো, এখানে আমি বলতেছিলাম যে এই জায়গায় তোমার এটাকে বলা হয় ব্রাশ বর্ডার বলা হয়, আসলে এখানে ইন্টেস্টিনাল সেল আর এখানে শুধু মিউকোসাল সেল। সেটা কিভাবে তোমরা একটু দেখো, ব্রাশ বর্ডার গুলো দেখতে যে অনেকটা এরকম দেখো, হ্যাঁ, এই দেখো ইন্টেস্টিনাল যে ইপিথেলিয়াল সেল আছে, তাই না? সেখান থেকে এখন ধরো এইখান থেকে তোমার এই যে এই তোমার গ্লুকোজ গুলা এই যে তোমার এখানে একটা জমি ছিল, ঠিক আছে, তারা এখন ভিতরে ঢুকতেছে, এই যে ভিতরে ঢুকতেছে। এই যে দেখো এই চ্যানেল বলতেছি বা ট্রান্সপোর্টার বলতেছি, যে দেখো এরকম, ঠিক আছে, এর ভিতর দিয়ে এই জিনিসগুলা, ঠিক আছে। এই যে দেখো দুইটা, এই চিহ্নটা হচ্ছে কি সোডিয়ামের চিহ্ন, ঠিক আছে। সোডিয়াম দেখো অন্য এক জায়গায়, এই টোটালটা হচ্ছে তোমার ওই যে ট্রান্সপোর্টারটা, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টারটা। তো সোডিয়াম এই দিক দিয়ে ঢুকলে এই দিক দিয়ে মনে করো গ্লুকোজটা ঢুকবে, এই যে ঢুকলো, এই ঢুকে তোমার এখানে বেড়ে গেল, ঠিক আছে। আর এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলতেছে যেটাকে, সেটা এখানে কাজ করতেছে, কাজ করে এই যে সোডিয়াম ভিতরে বেড়ে গেছিল সেই সোডিয়ামকে আবার বাইরে বের করে দিচ্ছে, ঠিক আছে। তো আবার এইটা হচ্ছে পটাশিয়াম, যখন সোডিয়াম বাইরে যাচ্ছে পটাশিয়াম ভিতরে ঢুকতেছে। তারপরে এইখান থেকে তখন এই যে এটা হচ্ছে তোমার SGLT1, হ্যাঁ, বা এই যে ফেসিলিটেড ট্রান্সপোর্ট, এটাকে তুমি ধরে নাও ফেসিলিটেড ট্রান্সপোর্ট, আর এটা হচ্ছে এই ট্রান্সপোর্টের ফলে পরে এই যে এখান থেকে GLUT2 ব্যবহার করে তারা ক্যাপিলারিজের মধ্যে চলে যাচ্ছে। সরি, এটা তো তোমাদের দেখাইছি, তাই না? আচ্ছা, এটা কি, এটা পরেরটা আবার কি তাহলে? এটা মানে রিপিট হয়েছে, হ্যাঁ, একই জিনিস, ওকে। আচ্ছা, এখন আসো, দেয়ার আর সেভারেল, এই তোমাদের সময় কি শেষ নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই ফিগারটাই আমি শেষ করব। আচ্ছা, সেভারেল গ্লুকোজ ট্রান্সপোর্টার, দেখো এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝছো, গ্লুকোজ ট্রান্সপোর্টার ছাড়া মাশাআল্লাহ কিছুই হবে না। তো এই গ্লুকোজ ট্রান্সপোর্টার অনেকগুলো আছে, 1 থেকে 7 পর্যন্ত আছে সোফার ইন ভেরিয়াস টিস্যুস, এবং এই গ্লুকোজ 1 থেকে 7 বা এই যে অন্তত 5 পর্যন্ত কিছু অলরেডি জানা গেছে যে তারা কোথায় কোথায় আছে। দেখো এমন না যে GLUT1 সব জায়গায় থাকবে, GLUT1 কোথায় পাবা বেশি? ব্রেন, কিডনি, প্লাসেন্টা, আরবিসি। এই যে তোমার ইন্টেস্টাইন থেকে ব্লাডটা যে তোমার ক্যাপিলারিজ এর মাধ্যমে এখন ব্রেনে চলে যাবে, কিডনিতে চলে যাবে, প্লাসেন্টাতে চলে যাবে, আরবিসিতে চলে যাবে, তো ওইখানে যখন যাবে তাদেরও তো এখন ওই গ্লুকোজটাকে তো গ্রহণ করতে হবে না, এই ব্রেন টিস্যু এগুলাকে, তার গ্রহণ করার জন্য এই যে GLUT1 ট্রান্সপোর্টারটা সেগুলাতে ডমিনেন্ট অবস্থায় আছে, তারা দে উইল হেল্প আপটেক অফ গ্লুকোজ। GLUT2টা কোথায় আছে দেখো, লিভারে আছে, প্যানক্রিয়াটিক বি সেলে আছে, যে স্মল ইন্টেস্টাইন একটু আগে আমরা দেখলাম, এবং কিডনিতে আছে। কি করবে তার ফাংশন এখানে দিয়েছে। GLUT3টা কোথায় আছে? ব্রেন, কিডনি, প্লাসেন্টাতে। GLUT4টা কোথায় আছে? হার্ট, স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যুতে। GLUT5টা কোথায় আছে? স্মল ইন্টেস্টাইনে। SGLT1টা কোথায় আছে? স্মল ইন্টেস্টাইন এন্ড কিডনিতে। এবং তার কি কাজ করতেছে এখানে লেখা আছে। আচ্ছা, এখন স্পেশালি একটা কথা এখানে আমি বলছি, তোমরা খেয়াল করছো? তোমাদের মনে আছে ডায়াবেটিসের কথা? ডায়াবেটিস কেন হয় বলো তো? স্যার ইনসুলিনের পরিমাণ কমে গেলে। ইনসুলিনের পরিমাণ কমে গেলে কি হবে তাহলে? ইনসুলিনের পরিমাণ কমে গেলে
স্যার রক্তে গ্লুকোজের পরিমাণ গ্লুকোজের পরিমাণ বেড়ে বেড়ে যাবে। ওকে ফাইন, নাইস অ্যান্সার। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। কেন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে? কারণ স্যার ইনসুলিন এই রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। যদি অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিভাবে থেকে নিয়ন্ত্রণ এই করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিভাবে নিয়ন্ত্রণ করে? স্যার গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয় কিভাবে কমায় দেয়? হ্যাঁ, সেটাই আমার কোশ্চেন। স্যার ব্রেনের মাধ্যমে। ব্রেনের মাধ্যমে কিভাবে? স্যার আপনি বলছিলেন, স্যার মনে আসতেছে না, তবে আপনি বলছিলেন হ্যাঁ, ব্রেনের মাধ্যমে ব্রেনের কিভাবে যেন। মাধ্যমে। তার মানে তোমরা এই তুমি যে অ্যান্সার গুলো দিলা সবাই এগুলো জানে হোপফুলি, না? যে ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজের লেভেলটা কন্ট্রোল করা, রাইট? এখন তোমরা কি খেয়াল করছো যে এই যে লিভার থেকে এই গ্লুকোজ ফ্রুক্টোজ এই সবগুলা কিন্তু এখন তোমার ব্লাডের ভিতরে চলে গেছে, তাই না? ব্লাডের মাধ্যমে কিন্তু এই যে ব্রেন, কিডনি, প্লাসেন্টা, আরবিসি, হার্ট, স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যু সব জায়গায় ছড়াইয়া যাবে, তাই না? ব্লাডের মাধ্যমে, রাইট? ব্লাডে আছে এটা। ব্লাড থেকে কি হবে? এডিপোস টিস্যু, মাসেল, হার্টকে তো নিতে হবে, তাই না, গ্লুকোজটাকে, তাই না? ব্লাড থেকে মনে করো ব্লাড একটা ফ্লো, সে প্রত্যেকটা সেলের ভিতরে মানে সেলকে টাচ করে যাচ্ছে ব্লাডটা, তাই না? এখন ওইখান থেকে প্রত্যেকটা সেলকে আবার সেই গ্লুকোজটাকে নিতে হবে। এখন এই এই নেওয়াটাতে সাহায্য করে হচ্ছে তোমার ইনসুলিন। এখন ইনসুলিন যদি তোমার না থাকে তাহলে কি ব্লাডের ভিতরে গ্লুকোজটা রয়েই যাবে, তারা তো আর হার্ট, স্কেলেটাল মাসেল, এডিপোস টিস্যুতে ঢুকতে পারবে না। বুঝাতে পারছি কথাটা? এই যে তোমার হার্ট, বিশেষ করে হার্ট, স্কেলেটাল মাসেল এবং এডিপোস টিস্যুর যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে গ্লুট4 ট্রান্সপোর্টারটা আছে। হ্যাঁ, এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে গ্লুট ট্রান্সপোর্টার 4 এর বাইন্ড করে ভিতরে ঢুকবে। এখন এই গ্লুট4টাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। এই দেখো, ইনসুলিন স্টিমুলেটেড আপটেক অফ গ্লুকোজ, এই কথাটা লেখা আছে। GLUT4 is incredibly important in diabetes. GLUT4 is a glucose transporter found in heart, adipose tissue, and skeletal muscle. Insulin triggers GLUT2 to insert into the membranes of the cells so that glucose can be taken in from the blood. আচ্ছা, তোমাদের জন্য একটা মজার জিনিস এখানে আমি দেখাচ্ছি এখন। তাহলে এখন বুঝবা, তোমরা যদি বুঝে থাকো যে ইনসুলিন গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, কেমনে নিয়ন্ত্রণ করে, এটা একটু দেখো। তোমরা সবাই একটু কনসেন্ট্রেট করো, ইন্টারেস্টিং। এখন বুঝবা স্যার এতদিন আমরা জানছি ডায়াবেটিস হ্যানতেন, কিভাবে এখন এই ইনসুলিন ডায়াবেটিস কন্ট্রোল করে। দেখো, দেখতে পাচ্ছ ভিডিওটা? জি স্যার। দেখো, দেখছো এই যে ব্লাডের ভিতর, এই যে দেখো ব্লাড ভেসেলের ভিতর দিয়ে গ্লুকোজ যাচ্ছে, গিয়ে তারা লিভার এবং মাসেল এবং এডিপোস টিস্যুতে আসতেছে, কিন্তু তারা ঢুকতে পারতেছে না। দেখো ফিরে চলে যাচ্ছে এই যে। আচ্ছা, এখন কি কিছুটা কি বোঝা যাচ্ছিল বিষয়টা?
এই তোমরা আছো তো? 49 জন আছো। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, খেয়াল করছো এখন? দাঁড়াও, তোমাদের এই যে কি বলা হয়েছে এখানে দেখো, গ্লুকোজ যখন ব্লাডের ভিতরে যখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে তখন একটা সিগন্যাল গিয়ে প্যানক্রিয়াস থেকে সিনথেসিস হয় ইনসুলিন, তাই না? তখন যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে এরকম, তখন কি হবে জানো, প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা ক্রিয়েট হয়ে ইনসুলিনও ব্লাড সার্কুলেশনে গ্লুকোজের সাথে চলে আসবে। চলে আসার পর কি হবে, এই ইনসুলিনটা তখন এই যে লিভারে আসবে, ইনসুলিনটা তোমার এডিপোস টিস্যুতে আসবে, মাসেলে আসবে, ঠিক আছে? কিভাবে এখন এসে প্রথমে গ্লুকোজ ব্লাড থেকে ইনসুলিনটা লিভারে, মাসেলে, এডিপোস টিস্যুতে আসবে। আসার পরে সে কি করবে দেখো, দেখো যখন ইনসুলিন আসবে তখনই শুধুমাত্র গ্লুকোজ ভিতরে ঢুকতে পারবে, নাহলে ঢুকতে পারবে না। এখন কথা হচ্ছে যে স্যার ইনসুলিন কেমনে গ্লুকোজকে ভিতরে ঢুকাতে হেল্প করতেছে, কেমনে দেখো, এই যে দেখো ইনসুলিনটা এসে কি করবে জানো, ইনসুলিন রিসিপ্টরের সাথে বাইন্ড করবে। এটা হচ্ছে ইনসুলিন, এই যে প্রত্যেকটা এই সেলের গায়ের মধ্যে দেখো এই ইনসুলিন রিসিপ্টরটা আছে, ঠিক আছে? যখন ইনসুলিনটা এসে ইনসুলিন রিসিপ্টরে বাইন্ড করবে তখন এই সিগন্যাল পাঠাবে। আমি আর ডিটেলসে যাব না, জাস্ট জেনে রাখো সিগন্যাল পাঠাবে। এটা হচ্ছে তো নিউক্লিয়াস, ওকে? এই যখন সিগন্যাল পাঠাবে নিউক্লিয়াস থেকে, ওই যে তোমার গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 যেটা সেলের নিউক্লিয়াস থেকে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 তৈরি হয়ে সেটা সেল মেমব্রেনের গায়ে গিয়ে লাগবে। এই যে গ্লুকোজ চ্যানেল, তাই না? ওই যে গ্লুক4 লাগলো, লাগার যখনই পাইলো তখনই গ্লুকোজ শুধুমাত্র এর ভিতরে ঢুকবে। এখন কথা হচ্ছে ইনসুলিন যদি না থাকতো, ইনসুলিন রিসিপ্টরের সাথে বাইন্ড যদি না হতো, এখানে সিগন্যাল আসতো না। সিগন্যাল না আসলে গ্লুট4ও তৈরি হতো না। গ্লুট4 যদি এখানে তৈরি না হয়ে এভাবে না আসতো, গ্লুকোজ শুধুমাত্র এখানে এসে ঘুরে ঘুরে যাইতো, ব্লাডের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাইতো, জীবনও এর ভিতরে ঢুকতে পারতো না। এখন বুঝলা ইনসুলিন তাহলে কি হেল্পটা করতেছে? তোমরা নিশ্চয়ই এটা একটু হলেও জানো যে যখন সিগন্যাল পাঠাবে সেলের নিউক্লিয়াস থেকে, যে আমাদের জিন আছে সেই জিন থেকে গ্লুট4 কি একটা ট্রান্সপোর্টার, রাইট? ট্রান্সপোর্টার মানে মনে রাখবে এটা একটা প্রোটিন, হ্যাঁ? এই প্রোটিনটা তৈরি হবে সেলের নিউক্লিয়াসে, যে জিন আছে, ডিএনএ আছে, সেখান থেকে ডিএনএ জিন আছে, জিন থেকে গ্লুকোজ ট্রান্সপোর্ট তৈরি হবে, এমআরএনএ থেকে সেই প্রোটিনটা তৈরি হবে, সেই প্রোটিনটাই হচ্ছে গ্লুট4। এই প্রোটিনটা তৈরি হওয়ার পরে সেইটা গিয়ে সেল মেমব্রেনের গায়ের মধ্যে এইভাবে যখন লেগে থাকবে তখনই শুধুমাত্র গ্লুকোজগুলো এর ভিতরে, ওই যে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বলো না যাই কোনো না, তার মাধ্যমে সে সেলের ভিতরে ঢুকবে, টিস্যু সেলের ভিতরে ঢুকবে। ঢোকার পর এইটাই তোমার পরবর্তীতে ওই যে গ্লাইকোলাইসিস ডিসি সাইকেল হয়ে এনার্জি তৈরি করবে। এখন আমাকে বলো, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার যে কিভাবে ইনসুলিন আসলে আমাদের ডায়াবেটিস বা ব্লাডের সুগার লেভেল কন্ট্রোল করে। আমরা এতদিন শুধু জানতাম এইটুকু না? আই হোপ নাও ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। সো আমি আজকে শেষ করতে হবে না, তাহলে আমি এইটুকু পর্যন্তই তোমাদের আজকে শেষ করতেছি, নেক্সট আবার প্রসিড করব। তাহলে আজকে আমি কি ডিসকাস করলাম, যে আমরা কার্বোহাইড্রেট যখন আমরা ফুডের মাধ্যমে নিব সেটা কিভাবে ডাইজেশন হয়, দেন ডাইজেশন হওয়ার পরে কিভাবে ইন্টেস্টাইন থেকে সেটা অ্যাবজর্পশন হয়ে ব্লাড সার্কুলেশনে চলে যায়, ব্লাড সার্কুলেশন থেকে কিভাবে আবার সেই গ্লুকোজটা আমাদের সেলের ভিতরে ঢুকে, সেই মেকানিজমটা তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। I hope you got it already, and তোমরা যদি ইন্টারেস্টিং মনে হয় দ্যাট ইজ ফাইন, তোমরা বুঝার চেষ্টা করো, আরো নেক্সট ক্লাসে আমরা আবার ডিসকাস করতে পারি। এনি টাইপ অফ কোশ্চেন্স, তোমাদের যে কোনো কোশ্চেন এই রিলেটেড যদি জিজ্ঞাসা করো, আই উইল ট্রাই টু অ্যান্সার। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার, ডায়াবেটিস রোগীরা সাধারণত বলে যে অনেক দুর্বল লাগে। স্যার এটা কি এই যে এটিপি সৃষ্টি হয় না বলেই কি এরকম হয়? মানে যেহেতু গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতে পারে। হ্যাঁ, এটা ফাইন, এক্স্যাক্টলি দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? গ্লুকোজ যদি সেলের ভিতরে ঢুকতে না পারে তাহলে তোমার সেল কি এটিপি তৈরি করতে পারবে? না স্যার। এটিপি যদি তৈরি করতে না পারে তাহলে কি তোমার দুর্বল, তুমি তো কাজকর্ম করতে পারবে না, তোমার খারাপ লাগবে না, দুর্বল লাগবে না? এটিপি তো তোমার সকল শক্তির উৎস, তাই না? জি স্যার। দিস ইজ হোয়াই, রাইট?
স্যার এক্ষেত্রে দেখা যায় যে স্যার ডায়াবেটিস রোগীদের যে এক্সারসাইজ করতে বলে, হ্যাঁ স্যার এই এক্সারসাইজ বেনিফিটটা কি থাকে, মানে আচ্ছা হ্যাঁ কি ওই হয়? যে দেখলে না একটু আগে একজন লাফাচ্ছিল। হ্যাঁ এক্সারসাইজ করলে ধরো ডায়াবেটিস তুমি কেন দেখলে ইনসুলিনের অভাবে, তো তুমি যদি এক্সারসাইজ করো তোমার এক্সারসাইজের কারণে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের সিক্রেশনটা বেড়ে যায়। এটা হচ্ছে এটা অনেক কাহিনী আছে, তার ভিতরে আরেকটা কাহিনী হতে পারে যারা একটু মোটা মানুষ তাই না, তাদের ইনসুলিনটা সেন্সিটিভিটি ইনসুলিন তোমার মনে আছে যদি জেনে থাকো দুই ধরনের ডায়াবেটিস হয় কিন্তু, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। তো যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস তাদের মনে করো যে ইনসুলিন তৈরি হচ্ছে, বুঝতে পারছো, ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু তার মোটা হওয়ার কারণে সেলগুলো না ইনসেনসিটিভ হয়ে গেছে, ধরো বেশি পরিমাণ ফ্যাট জমার কারণে সেইখানে গিয়ে ইনসুলিন কাজ করতে পারতেছে না। তো এক্সারসাইজ করলে কি হবে, সেই ফ্যাটের লেভেলটা কমে যাবে। দিস ইজ অ্যানাদার ওয়ে। আবার স্বাভাবিকভাবে এক্সারসাইজ করলে তোমার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে। ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলে কি হবে, তোমার এই যে তুমি দেখলে না ব্লাডের ভিতর দিয়ে তোমার গ্লুকোজ কিন্তু কন্টিনিউয়াসলি পাস হচ্ছে, তো এখন যদি ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তাহলে পসিবিলিটি আছে কি গ্লুকোজ ঢুকার একটা পসিবিলিটি আছে না ভিতরে, মোর যত ব্লাড সার্কুলেশন হবে তত ভিতরে। এই তো আমি বলবো হান্ড্রেডস অফ মানে কারণ আছে, তার ভিতরে আমার ইনস্ট্যান্টলি যেটুকু মানে বেসিক থেকে মনে হচ্ছে সেটুকু তোমাকে বলতেছি। আর স্যার যে যাদের ইনসুলিন নেওয়া লাগে তারা স্যার চিকন হলেও মানে তাদের ইনসুলিন লাগবে নেওয়া। হ্যাঁ কারণ হচ্ছে ধরো যে যাদের কোন একটা কারণ হতে পারে যে প্যানক্রিয়াস থেকে তার ইনসুলিনটাই তৈরি হচ্ছে না, তখন তুমি কোথায় পাবে ইনসুলিন? তো তুমি চিকন হও মোটা হও, তোমার যদি প্যানক্রিয়াস যদি সামহাও যদি প্রবলেম হয় তখন তো তোমার ইনসুলিন বাইরে থেকে নিতেই হবে তাই না, কারণ ইনসুলিন যদি ব্লাডে না থাকে তাহলে তো ওই যে তুমি দেখলে ইনসুলিন যদি ব্লাডে না থাকে সেটা কিভাবে তোমার লিভার বা অন্যান্য টিস্যুতে যাবে এবং কিভাবে তোমার যে এটাকে বলে রিক্রুট করে, ওই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4টাকে রিক্রুট করতে বা তৈরি করতে হেল্প করতেছে ইনসুলিন। তো তোমার যদি নাই থাকে তাহলে কিভাবে হেল্প করবে সেটা? এই জন্য তোমাকে বাইরে থেকে আমরা তখন ইনসুলিনটা নিই তাই না। পূজা বুঝছো তুমি? পূজা পোদ্দার বুঝছো? পূজা তো মনে নাই হয়ে গেছে না স্যার আছে। জি স্যার বুঝেছি। ইন্টারেস্টিং। জি স্যার কিন্তু কঠিন, মাথা ব্যথা করতেছে। সরি না স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ওকে দেন নেক্সট ক্লাসে আমরা আবার আলাপ করব। ফারজানা ইয়াসমিন তোমার কি খবর? ফারজানা ইয়াসমিন আসছো তুমি? স্যার আসসালামু আলাইকুম। আসি স্যার। শুনতেছো ক্লাস লেকচার? বুঝতেছো একটু? জি স্যার শুনতেছিলাম, বুঝার ট্রাই করতেছিলাম স্যার। ওকে। সানি জুবায়ের তুমি কি বান্দরবনে নাকি? কোথায়, বান্দরবনে না কোথায় বাসা তোমার? না ওটা ব্যাপার না, হতেই পারে। ঢাকায় কোথায় বাসা? বাড্ডাতে থাকো মিয়া, ইউনিভার্সিটি কি বন্ধ তাই বলে কি একটু ঘুরতে আসবা না? যাও না, আচ্ছা থ্যাংক ইউ। কাব্য কি খবর? মুকসিদ কাব্য? জি স্যার আছি স্যার। তোমার ডাইজেশন ঠিক আছে তো? ডাইজেশন অ্যাবজর্পশন? জি স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে তো তোমার স্বাস্থ্যটা মনে ভালো হওয়ার কথা ইদানিং নাকি? জি ভালো স্যার। হয়েছে না? ভালো হয়েছে তো মনে হয় এই ইয়েতে। জি স্যার। লকডাউনের ভিতরে তাই না? জি স্যার। বুশরা তোমার খবর কি? জি স্যার ভালো। এখন কি পড়ালেখা সিরিয়াসলি করতেছো? জি স্যার। হ্যাঁ উপায় নাই, পড়ালেখা করতে হবে বেশি করে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, সবার সঙ্গে আবার পরে কথা বলবো সামহাউ সামটাইমস। সো ওকে, সো আজকের মতো ফিনিশ। হ্যাঁ টেক কেয়ার, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।